নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা কি কখনো বাসন ধোয়ার সময় সেফটি পিনের ব্যবহার করে দেখেছেন? চপ্পলের মধ্যে আপনারা কখনো মোজা পরিয়ে দেখেছেন? কি হতে পারে? নেল পলিশের মধ্যে আপনারা চিনির ব্যবহার করে দেখেছেন? কিচেন সিঙ্কের মধ্যে চায়ের পাতা দেবেন কিসের জন্য? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। বাড়িতে অনেক সময় দেখবেন বাজারের যে লুজ আটা, ময়দা, বেসন এই ধরনের জিনিস নিয়ে আসা হয়, তখন দেখবেন আমরা এই ধরনের কোনো না কোনো চালনির সাহায্যে চেলে নিই। তবে যখন আমরা রুটি বানাই বা পরোটা বানাই, অনেক সময় আটা ময়দা যদি চালি, অল্প আটা ময়দা নিলে দেখবেন আমরা কি করি, একটা ছোট পাত্র ব্যবহার করি। সেক্ষেত্রে সমস্যাটা কি হয়, চারিদিকে দেখবেন আটা ময়দা ছড়িয়ে যায়। হয় আমরা যে জায়গার মধ্যে আটা বা ময়দাটা চালি সেটা কিচেন কাউন্টার হোক বা মেঝেতে, সেই জায়গাটাও নোংরা হয় আর আমাদের আটা ময়দাও কিন্তু নষ্ট হয়ে যায়। তবে যখনই আপনারা অল্প পরিমাণের আটা, ময়দা, বেসন এই ধরনের জিনিস এই চালনির সাহায্যে চেলে নেবেন, সেক্ষেত্রে একটা টিপস কিন্তু আপনারা ফলো করতে পারেন। তো আমি এখানে একটা গ্লাস নিয়েছি, আপনারা এখানে ছোট গ্লাস, কাপ যে কোনো জিনিসের ব্যবহার করতে পারেন। তো যতটা পরিমাণ আমার আটার প্রয়োজন আমি নিয়েছি। এবার এই যে আটা চালনিটা রয়েছে তার মধ্যে এইভাবে করে গ্লাসটাকে উল্টো করে দেবেন, তারপর গ্লাসটাকে হাত দিয়ে এইভাবে আলতো হাতে ঘোরাতে থাকবেন। তাহলে দেখবেন আপনাদের একটুও আটা ময়দা নষ্টও হবে না আর কোনো দিকে কিন্তু ঝরে পড়বেও না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি মোজা। মোজার ব্যবহার আমরা শীতকালে কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেই করে থাকি। কেন কি, শীতের সময় যদি পায়ে মোজা ব্যবহার করা না হয় সেক্ষেত্রে ঠান্ডা লেগে যায়। তবে অনেক সময় দেখা যায় আমাদের মোজার মধ্যে যে আংটা দেওয়া থাকে, বিশেষ করে আঙুল কাটা থাকে না, যার কারণে আমরা যদি স্লিপারের মধ্যে মোজা পরি দেখবেন সমস্যা হয় পরতে। তাছাড়াও বাচ্চাদের মোজা পরালে বারবার খুলেও দেয়, অনেক সময় মেঝেতে যদি জল পড়ে থাকে সেক্ষেত্রে মোজাটা বারবার ভিজেও যায়। তো একটা কাজ করবেন, আপনারা এই মোজাগুলো প্রথমে যে স্লিপারগুলো থাকে তার মধ্যে পরিয়ে দেবেন। এইভাবে যদি আপনারা স্লিপারের মধ্যে মোজাটা পরিয়ে দেন সেক্ষেত্রে কি কি সুবিধা হবে আপনাদের। অনেক সময় বাচ্চারা দেখবেন যদি মেঝেতে জল পড়ে থাকে সেখানে যদি মোজা পরে হাঁটাচলা করে সেক্ষেত্রে মোজাটা বারবার ভিজে যায়। তাছাড়াও যদি মোজা পরানো না হয় পায়ের মধ্যে ঠান্ডা লেগে যায়। আর আলাদা করে যদি আমরা চপ্পল পরিয়ে রাখি বাচ্চাদের, সেক্ষেত্রে তারা কিন্তু চপ্পলটাও খুলে দেয়, বেশিক্ষণ কিন্তু পরেও থাকে না। আর এই টিপসটা যে শুধু বাচ্চারাই করবে তা কিন্তু নয়, বড়রাও কিন্তু করতে পারে। কেন কি, অনেক সময় দেখবেন শীতের সময় আমাদের নিজেদেরও কিন্তু মেঝের মধ্যে যে ঠান্ডাটা থাকে সেটা পায়ে লেগে যায়। তো এইভাবে করে আপনারা যদি নিজেরা মোজা ব্যবহার করেন বা বাচ্চাদের পরান সেক্ষেত্রে কি হবে, বাচ্চাদের পায়ে ঠান্ডাও লাগবে না, বারবার মোজা ভিজেও যাবে না। অনেক সময় বাচ্চারা দুষ্টুমি করে দেখবেন হয়তো যে চপ্পলগুলো থাকে সেগুলো খুলে দেয় বা মোজাগুলো খুলে দেয়। এইভাবে যদি পরিয়ে দেওয়া হয় তারা দেখবেন পরেও থাকবে, সহজে খুলবে না আর কোনো রকমের সমস্যা হবে না এইভাবে যদি আপনারা পরে ব্যবহার। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। শীতকালের সময় কিন্তু আপনারা এইভাবে করে ব্যবহার করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে বেশ কিছুটা ডিম সেদ্ধ করে নিয়েছি। অনেক সময় কাজের তাড়াহুড়ো থাকলে বা হয়তো হাতে সময় না থাকলে দেখবেন গরম ডিমের খোসা আমাদের কিন্তু গরম অবস্থাতেই ছাড়াতে হয়। সেক্ষেত্রে হাতে কিন্তু অনেকটাই গরম লেগে যায়। সব সময় যে করতে হয় তা কিন্তু নয়, অনেক সময় কিন্তু আমাদের করতেই হয়। সেক্ষেত্রে একটা পাত্রের মধ্যে ডিমগুলো নিয়ে নেবেন, তারপর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে এইভাবে করে আপনারা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবেন। এতে কি হবে, ডিমগুলো আঘাত লাগার কারণে ডিমের খোসাগুলো অনেকটাই আলগা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডিমের খোসাটা অনেকটাই ছেড়ে এসেছে। হাত দিয়ে যেটুকুখানি রয়েছে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমাদের হাতে গরম লাগা ছাড়াই কিন্তু খুব সহজে ডিমের খোসাটা ছাড়িয়ে নিতে পারবো। কেন কি, ডিমের খোসা যখন হালকা ছেড়ে আসবে বাষ্পটাও বেরিয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেগুন। বেগুন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। বেগুনের বিভিন্ন ধরনের রেসিপি আমরা বানিয়ে থাকি। তাছাড়াও অনেক সময় দেখবেন বেগুনের ভর্তা বানায়, ভাজা বানায়। তবে যাই বানাই না কেন বেগুনের বোটার অংশটা কিন্তু প্রত্যেকেই কেটে বাদ দিয়ে দিই, কেউই কিন্তু কোনো কাজে ব্যবহার করি না। তবে এই বেগুনের বোটার অংশটা আপনারা ফেলে না দিয়ে একটা কাজে ব্যবহার করতে পারেন। আমি কিছুটা সর্ষের তেল নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। এখন যেহেতু শীতের সময় আমাদের অনেকেরই বাড়িতে বিভিন্ন ধরনের
পিঠে বানানো হয়ে থাকে। আবার অনেক সময় আমরা দেখবেন টিফিনের সময় ধোসা বানিয়ে থাকি, সেক্ষেত্রে অনেকে আমরা ননস্টিকের তাওয়া ব্যবহার করলেও অনেকেই লোহার তাওয়ার ব্যবহার করে থাকি, যার কারণে দেখবেন ঠিকভাবে ওঠাতে পারি না। অনেক সময় আমরা অয়েল ব্রাশ করে দিই, তবে সবার কাছে সব সময় অয়েল ব্রাশ থাকে না। তো সেক্ষেত্রে আপনারা এইভাবে করে বেগুনের বোটার অংশটা কিন্তু ব্যবহার করতে পারেন। দেখবেন ঠিক যেভাবে আপনারা অয়েল ব্রাশের ব্যবহার করেন ঠিক সেইভাবেই কিন্তু হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি নেল পলিশ পরতে পছন্দ করে থাকি, তবে যখন নেল পলিশ পরি অনেক সময় দেখা যায় ভুলবশত যদি নেল পলিশের বোতলটা হাত থেকে পড়ে যায় বা সাইডে একটু কাত হয়ে যায়, সেক্ষেত্রে অনেকটাই নেল পলিশ পরে কিন্তু নষ্টও হয়ে যায় আর মেঝের মধ্যে এভাবে দাগ হয়ে যায়। তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তারাও দুষ্টুমি করে অনেক সময় বিভিন্ন আঁকিবুকি দেখবেন মেঝেতে আঁকতে থাকে। তবে সমস্যাটা কি হয়, এই নেল পলিশ যদি কোনোভাবে একবার পড়ে যায়, শুকিয়ে গেলে তো এটা ওঠানো যায়ই না। তাছাড়াও দেখবেন একটা দাগ কিন্তু পড়ে যায়। সাদা যদি টাইলসের মেঝে হয় সেক্ষেত্রে দেখতেও বাজে। তো আমি এখানে নিয়েছি কিছুটা খারাপ হয়ে যাওয়া চিনি। আপনারা এর পরিবর্তে বালিরও ব্যবহার করতে পারেন। এইভাবে একটু নেল পলিশের মধ্যে চেপে দেব, তারপর একটা কাপড় নিয়ে নেবেন। কাপড় দিয়ে আলতো হাতে ঘষে নিলেই দেখবেন সম্পূর্ণ নেল পলিশটা উঠে যাবে। তাছাড়াও একটুও কিন্তু দাগ পড়বে না আপনাদের সাদা বা টাইলসের মেঝের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণটা উঠে গেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা টিকলি। এই ধরনের সিথি বা টিকলি আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। এখন যেহেতু বিয়ের সিজন চলছে, আমরা অনেকেই দেখবেন এই ধরনের টিকলি ব্যবহার করি। বাচ্চারাও অনেক সময় পরে থাকে বিয়েতে, অনুষ্ঠানে বা ডান্সের সময়। তবে সমস্যা কি হয়, টিকলিগুলো দেখবেন কপালের মধ্যে ঠিকভাবে সেট হয় না, নড়াচড়া করলে এদিক ওদিক হতে থাকে। অনেক সময় বাচ্চারা দেখবেন বিরক্তও হয়ে যায়। সেক্ষেত্রে যখনই আপনারা এই ধরনের টিকলি নিজেরা পরবেন বা বাচ্চাদের পরাবেন, একটা কাজ করে নেবেন। এখানে ডবল সাইজের টেপের টুকরো নিয়েছি, উল্টো সাইডে এইভাবে চেপে লাগিয়ে দেবেন। কাগজের মতো যে অংশটা রয়েছে সেটাকে তুলে নেবেন। এবার যখন আপনারা স্মৃতিটা কপালের মধ্যে পরবেন, এই টেপটাকে আপনারা লাগিয়ে দেবেন। এইভাবে সেট করলে কি হবে, নড়াচড়া করলেও দেখবেন একটা জায়গার মধ্যে ফিক্স থাকবে, দেখতেও ভালো লাগবে আর বাচ্চারা বিরক্তও হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। নিয়েছি বেশ কিছুটা বাসন আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি মেজে থাকি, তবে আমাদের এমন কিছু কিছু বাসন থাকে যেগুলোতে দেখবেন বর্ডার দেওয়া থাকে। সেটা বাটিতে হতে পারে, প্লেটে হতে পারে, গ্লাসে হতে পারে। তবে এর ফলে সমস্যাটা কি হয়, যখন আমরা বাসন মাজি, হয়তো অনেক সময় তাড়াহুড়োতে বাসন মাজি, আর যে বর্ডারের অংশগুলো থাকে সেখানে নোংরা ময়লা থেকে যায় বা অনেক সময় খাবারের টুকরো আটকে থাকে। আর রেগুলার যদি ঠিকভাবে পরিষ্কার না করা হয়, সেক্ষেত্রে এই খাবারের টুকরো বা নোংরা থাকার কারণে বিভিন্ন রোগ জীবাণুও কিন্তু বাসা বাঁধে। তবে আপনারা একটা কাজ কিন্তু করতে পারেন, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু সেফটি পিন রয়েছে। সেফটি পিনের সাহায্যে এই বর্ডারের অংশগুলো যদি এইভাবে করে ঘষে নেন, তাহলে দেখবেন সম্পূর্ণ নোংরা ময়লা কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে। তবে রোজ যে আপনাদের এইভাবে বাসনটা পরিষ্কার করতে হবে তা কিন্তু নয়। মাঝে মধ্যে যদি আপনারা কাজটি করেন, তাহলে আপনাদের বাসনটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ঠিক সেরকমই রোগ জীবাণুও কিন্তু থাকবে। কেন কি এই বাসনপত্রের মধ্যেই কিন্তু আমরা খাবার দাবার খেয়েও থাকি। তো এইভাবে যদি আপনারা কাজটি করেন, তাহলে দেখবেন আপনাদের কাজটি করতেও সুবিধা হবে আর বাসনও নোংরা ময়লাও থাকবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকেই কিন্তু কিচেন সিঙ্কের ব্যবহার কম বেশি করে থাকি। রেগুলার ব্যবহার করার কারণে অনেকটাই নোংরা ময়লা কিন্তু হয়ে যায়, যেটা পরিষ্কার করার জন্য আমরা বিভিন্ন ধরনের লিকুইড, জেল, সাবান বা বিভিন্ন সলিউশনের ব্যবহার করে থাকি। তবে ঠিকভাবে পরিষ্কার করলেও দেখা যায় অনেক সময় আমরা কিচেন সিঙ্কের মধ্যে মাছ মাংস ধুই বা এমন কোনো কিছু জিনিসপত্র ধুয়ে থাকি, সেক্ষেত্রে বাজে আঁশটে গন্ধ কিন্তু ছাড়তেই থাকে। তো আপনারা একটা কাজ করবেন, নিয়ে নেবেন বেশ কিছুটা ব্যবহার করা চায়ের পাতা। আমি পুরো কিচেন সিঙ্কের মধ্যে এভাবে ছড়িয়ে দিলাম। তারপর একটা স্ক্রাবার নিয়ে নেবেন, সেটা দিয়ে এভাবে আলতো হাতে ঘষে দেবেন। এইভাবে যদি আপনারা কিচেন সিঙ্কটাকে মাঝে মধ্যে পরিষ্কার করে নেন, কিচেন সিঙ্কটা তো পরিষ্কার হবেই, কিচেন সিঙ্কের মধ্যে আমরা যে মাছ মাংস ধুয়ে থাকি আস্তে যে বাজে গন্ধটা থাকে সেটাও কিন্তু খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে এই চায়ের পাতা। তো দেখতেই পাচ্ছেন পুরো কিচেন সিঙ্কটাকেই কিন্তু
আমি চায়ের পাতা দিয়ে ঘষে নিয়েছি। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাবো, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগে কিচেন সিঙ্কটা কেমন ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে। তো এইভাবে করে আপনারা কিন্তু খুব সহজেই কোনো সলিউশন, লিকুইড, সাবান, সোপ ছাড়াই কিচেন সিঙ্কটা পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি দুর্গন্ধমুক্ত করে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে বেশ কিছুটা আটা মেখে নিয়েছি, আপনারা এখানে ময়দারও ব্যবহার করতে পারেন। আমরা প্রত্যেকটা মহিলারাই দেখবেন সকালের দিকে অনেকটাই কাজের তাড়ার মধ্যে থাকি, অনেকেরই বাড়িতে বাচ্চারা থাকে, তারা স্কুলে যায়, বড়রা অফিসে যায়। অনেক সময় যদি লুচি বানাতে হয় বা হয়তো কচুরি বানাতে হয় বা কখনো কখনো বাড়িতে যদি আত্মীয় স্বজন চলে আসে, সেক্ষেত্রে দেখবেন সাহায্য করার মতো কেউ না থাকলে আমাদের কিন্তু নিজেদেরই সব কাজ করতে হয়। তবে আপনারা কিভাবে খুব সহজেই বেলুন চাকির সাহায্য ছাড়াই লুচি বা কচুরি আপনারা বানিয়ে নেবেন তারই একটা টিপ শেয়ার করব। নিয়েছি থালাটাকে আগে পরিষ্কার করে নিয়েছিলাম, কিছুটা পরিমাণে তেল দিয়েছি, তেলটাকে থালাটার মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে দিতে হবে। এবার যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো নিয়েছি, এই লেচিগুলো থালার মধ্যে আমি দিয়ে দেব। এবার আপনারা এখানে কিন্তু 3টে অথবা 4টেরও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 4টে লেচি দিচ্ছি, তবে যে আটা ময়দাটা মাখবেন সেটা একটু নরম করে কিন্তু মাখবেন। তবে অবশ্যই যখন লেচিগুলো দেবেন একটু গ্যাপ রেখে দেবেন, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। আরও একটা থালা নিয়েছি, থালাটার মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল আমি ভালোভাবে লাগিয়ে দিলাম। এবার যে লেচিগুলো দিয়ে রেখেছিলাম তার ওপরে থালাটাকে এভাবে দেবেন। এবার আপনারা কি করবেন, এটাকে চাপ দেবেন আর ঘোরাতে থাকবেন। এর ওপরে চাইলে ভারী কিছু জিনিসেরও ব্যবহার করতে পারেন, তবে আমি হাত দিয়ে প্রথমে এইভাবে করে চেপে নিচ্ছি, তারপর আপনারা থালা দুটোকে ধরবেন আর এইভাবে চাপ দিয়ে ঘোরাতে থাকবেন। চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে, তাদের হাতের কাছে হয়তো বেলন চাকি থাকে না যে লুচি বেলবেন বা কচুরি বানাবেন, সেক্ষেত্রে অনেক সময় তারা কিনে খায়। তো আপনাদের হাতের কাছে যদি বেলুন চাকি না থাকে বা হয়তো এঁঠোতে রয়েছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে করে থালার সাহায্যে খুব সহজেই লুচিটা বেলে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। যদি মাঝখানে দেখেন একটু লেগে আসছে, সেক্ষেত্রে আপনারা কিছুটা তেলেরও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার যদি ভাবেন যে এই লুচিগুলো ঠিকভাবে ফুলবে না, তা কিন্তু নয়। এই লুচিগুলো আপনাদের ছেঁকেও আমি দেখাবো, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই থালার সাহায্যেও কিন্তু আমরা খুব সহজেই এইভাবে লুচি বানিয়ে নিতে পারি। কিছুটা তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, যে লুচিগুলো আমি বেলেছি সেটাই দিয়েছি। এবার ঝাঁঝরি হাতার সাহায্যে ওপরের দিকটা হালকাভাবে এভাবে চাপ দেবেন, তাহলেই দেখবেন লুচিটা সুন্দর মতো ফুলে আসবে। কোনো রকমের বেলন চাকির সাহায্য ছাড়াই এইভাবে করে আপনারা কিন্তু বাড়িতেই খুব সহজেই লুচি বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি।